পর্যটকবিহীন ফাঁকা এই সমুদ্র সৈকতগুলিতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে নানা জ্যান্ত সামুদ্রিক প্রাণী। মিডল আন্দামানের রঙ্গত নামক এই স্থানটির প্রাকৃতিক শোভা উপভোগ করার কথা খুব কম পর্যটকই ভাবেন, অথচ এখানে থাকা খাওয়ার খরচ হ্যাভলক বা নীলের থেকে অনেক কম। বাস আন্দামান ট্রাঙ্ক রোড ধরে বারাটাং জেটি অর্থাৎ নীলাম্বুর জেটি থেকে সোজা কদমতলা বকুলতলা হয়ে 61 কিলোমিটার দূরবর্তী রঙ্গতে পৌঁছচ্ছে 3 ঘন্টার মধ্যে, ভাড়া 130 টাকা করে। রঙ্গত হয়ে এই আন্দামান ট্রাঙ্ক রোড একদম উত্তর আন্দামানের মায়াবন্দর হয়ে ডিগলিপুর পর্যন্ত বিস্তৃত। পোর্ট ব্লেয়ার থেকে যাতায়াত পুরোটাই আমি এরমভাবেই বাসে করেছি। পোর্ট ব্লেয়ার থেকে মায়াবন্দর রঙ্গত বা ডিগলিপুরগামী বাস ভেসেল পেরিয়ে বারাটাঙে পৌঁছে গন্তব্য যায়, কিন্তু বারাটাং গুহা থেকে ফিরে এই বাসগুলোয় সিট ফাঁকা পাওয়া যায় না রঙ্গত যাবার জন্য, তাই বাসে দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়, অ্যালাউড নয় এখানে। অবশ্য ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমার মতো দাঁড়িয়ে যেতে পারেন, কন্ডাক্টররা জায়গা বুঝে বসিয়ে দেন। ভালো হয় যদি ডিগলিপুর মায়াবন্দর রঙ্গত থেকে যে বাসগুলি বারাটাং পৌঁছে এখান থেকে আবার ফিরে যায় সেগুলি পেলে এগুলিতে বসে যাওয়া যায়। সকাল 11:30 থেকে দুপুর 1টার মধ্যে এগুলি নীলাম্বুর জেটিতেই আসে। রঙ্গতে আমার হোটেল ঘরের বারান্দার সামনের মাঠ যেন খাঁচাবিহীন চিড়িয়াখানা। স্থানীয় বাসিন্দারা সব বাঙালি। স্বাধীনতার পর থেকে বিভিন্ন দফায় কেন্দ্রীয় সরকারি পরিকল্পনায় ওখানে বড় বড় জমি পেয়ে বসতি গড়েছে। এই জানুয়ারিতে পোর্ট ব্লেয়ারে এসি না চালিয়ে হোটেল ঘরে টেকা যাচ্ছিল না। রঙ্গতে এসির কোনো প্রয়োজনই নেই। পঞ্চবটি পাহাড়ের অস্তিত্বটি ছাড়া মনে হচ্ছিল যেন বাংলার কোনো সমতলের গ্রাম। বারাটাং থেকে রাঙ্গাত স্টেট বাস টার্মিনাসে পৌঁছেছিলাম দুপুর 3টে নাগাদ। হোটেল এখানে কম, মাত্র 2টি দেখলাম। আমি উঠেছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন তেজা হোটেলে, ঠিক বাস টার্মিনাসের উল্টো দিকে। এখানে কলকাতার মতো রাস্তাঘাটে খাবার স্টল নেই, রেস্টুরেন্ট ছোটোখাটো খানতিনিক আছে, সেগুলো বিকেল 5টা থেকে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই সাথে করে ড্রাই ফ্রুটস কিছু নিয়ে আসাই ভালো, কিংবা তেজা হোটেলে খাবার বানিয়েও দেয়। প্রসঙ্গত বলে দিই, পোর্ট ব্লেয়ার থেকে সরকারি লঞ্চেও ঘণ্টা 4 সময় রঙ্গত জেটিতে পৌঁছানো যায়, কিন্তু সপ্তাহে কোন কোন দিন সেই সার্ভিস চালু থাকে পর্যটকদের পক্ষে তা জানা খুবই মুশকিল। জেটিতে গিয়েই খবর নিতে হবে, কিন্তু পর্যটকদের সে সময় কোথায়? রঙ্গতে দুরাত না থাকলে এখানকার দ্রষ্টব্যগুলো দেখা সম্ভব নয়। পরদিন সকালে 1500 টাকায় অটো বুক করে 5টা বিচ দেখতে বেরোলাম: ধানেনালা, মরিচটেরা, পঞ্চবটি, আম্রকুঞ্জ ও রামান বাগিচা বিচ। ধানেনালা ও রামান বাগিচা ছাড়া বাকি 3টে বিচে আন্দামান ট্রাঙ্ক রোডের ধারেই, আমাদের হোটেল থেকে 8 থেকে 12 কিলোমিটার দূরত্বের মধ্যে। বাইক ভাড়া এখানে পাওয়া যায় না, তাই ঘোরার জন্য অটো বা প্রাইভেট গাড়ি ভরসা। অটো ওলার সঙ্গে দিব্যি দরদাম চলে। প্রথমে গেলাম হোটেল থেকে 22 কিলোমিটার দূরবর্তী ধানেনালা বিচে। 713 মিটার দীর্ঘ এই কাঠের সেতু চলে গেছে দুপাশে বিভিন্ন ম্যানগ্রোভ গাছের ফাঁক দিয়ে। হেঁটে সমুদ্রের ধারে পৌঁছতে সময় লাগলো প্রায় 15 মিনিট। ভেরি রেয়ার ম্যানগ্রোভ গাছ, ধানিপাট্টি এখানেই দেখা যায়। বিচের নামও তাই। আন্দামানের সব বিচ কিন্তু বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। 5 কিলোমিটার দীর্ঘ পরিষ্কার এই বিচে অনায়াসে স্নানও করা যায়। ধানেনালা বিচ, ধানি a kind of mangrove trees. নিভৃত নির্জনে ফিরে পাওয়া যায় শান্তিও। এখানে কাছে আছে কতগুলো দামি রিসোর্ট ও হোটেল। থাকেন মূলত প্রকৃতিপ্রেমীরা, আর যারা রাতের অন্ধকারে কচ্ছপের ডিম পাড়া দেখতে আসেন তারা। আমিও এখানে অলিভ রিডলে কচ্ছপদের ডিম পাড়া সংক্রান্ত তথ্য জানতে গেছিলাম। ধানেনালার দুপাশে 2টি ক্রিক বা খাঁড়ি আছে। ডিসেম্বর জানুয়ারি মাসে মা অলিভ রিডলেরা সুদূর প্রশান্ত মহাসাগর থেকে সাঁতরে রাতের অন্ধকারে বালির মধ্যে এসে ডিম পেড়ে বালি চাপা দিয়ে আবার মহাসমুদ্রে ফিরে যায়। অলিভ রিডলের ছানারা মোটামুটি 45 দিন পরে ডিম ফুটে বেরিয়ে গুটি গুটি পায়ে সমুদ্রে চলে যায়। মজার কথা, অলিভ রিডলে যে সমুদ্র সৈকতে জন্মায়, প্রতি বছর সেই সৈকতে সে ডিম পাড়তে আসে সেই প্রশান্ত মহাসাগর থেকে। ধানেনালার কাছে রিসর্টগুলোয় থাকলে রাতের ফরেস্ট গার্ডরা সেখানে খবর দিয়ে দেয় কচ্ছপ জননী ডিম পাড়তে আসছে কি না। পর্যটকরা ওই রাতে হেঁটে বিচ ধরে এগোন মোবাইলের আলোয় কচ্ছপ জননীদের ডিম পাড়া দেখতে। আলো অবশ্য বেশিক্ষণ জ্বালা যায় না। ডিম ফুটে ছানারা গুটি গুটি পায়ে সমুদ্রে যাচ্ছে দেখার সৌভাগ্য এই যাত্রায় হলো না। অটোওয়ালারা এখানে রাতের বেলা সার্ভিস দেয় না, স্ট্রিট লাইটসও নেই। নেক্সট টাইম এখানে এসেই থাকবো। ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বলে জানলাম এখান থেকে 2 কিলোমিটার দূরে সৈকত ধরে হেঁটে যে ক্রিকটি পড়ে, রাতের বেলা এলে উনি গার্ড একজনকে পাঠিয়ে দেবেন আমাদের সাথে। कलेक्ट करते हैं। हाँ इस पे रखते हैं। हाँ। इसमें हॉली रेडली का है, ग्रीन सी का है। अच्छा। ग्रीन सी का आपका है 70 डेज का है। 70 days hatching period।
अच्छा और लेदर बैग का आपका 90 डेज है। अच्छा पॉलीवेटली का 45 डेज का है। 45 डेज। वो लोग रात को वो उधर एक लेस करता है, हाँ, वहाँ से कलेक्ट करके स्टाफ यहाँ हाँ, पे रख देते हैं। रख देते हैं। फिर काउंट करेंगे और आपका डेटिंग, आपका एचिंग डेट आज का मेंशन करेंगे। अच्छा और काउंट करके 45 डेज के अंदर का काउंट करके वो डेट अच्छा। मेंशन करेंगे। अच्छा तो वो डेट आगे पीछे 1-2 दिन होएगा मैडम, वो तो हाइट का वजह से। हाँ, तो वो हिसाब से फिर देखेंगे, वो तो ऊपर आ जाएंगे। वो टुकड़ी उठा के देखेंगे या ऊपर आ जाएगा? वो ऊपर आ सब जाएगा मैडम, ऊपर आ जाएगा। एकदम मिट्टी का ऊपर आ जाएगा। अच्छा। ऐसे सिर ऊपर रख के ओह माय गॉड, कोई कोई कितना बड़ा होता है? कितना बड़ा होता है? ये साइज का डीम छोटा, एक डीम का साइज पे। अच्छा, आपका लेदर बैग का थोड़ा बड़ा है। अच्छा बड़ा साइज रहेगा थोड़ा सा। अच्छा রাতের বেলা গাইডের সঙ্গে ওই 2 কিলোমিটার সৈকত ধরে হেঁটে গিয়ে ক্রিক্স পৌঁছে ছোট নৌকা বা ডুঙ্গিতে চেপে ওপারে গিয়ে রিটলে মাদের ডিমপাড়া দেখতে পারি। নিজে তো এই যাত্রা পারলাম না, অন্য পর্যটকদের সে ইচ্ছা থাকলে উপায় হচ্ছে এখানকার এই রিসর্টগুলো থাকা এবং ধানিলা এসে ফরেস্ট অফিসারদের সঙ্গে আগে থেকে কথা বলে নেওয়া। অলিভ রিটলে ছাড়াও এখানে সৈকতে আসে লেদার ব্যাক টার্টল, লগার হেড টার্টল, হক্স বেল টার্টল এবং গ্রিন সি টার্টলরা।